কেন ক্যান্সেল বলবে কেন? বেশ কিছু কারণ আছে। তুমি তো রাজনীতির পরিবারের নতুন, তাই বুঝতে পারছো না, ধীরে ধীরে বুঝে যাবে। কিন্তু মুহিত ভাইয়া যদি ভালো হয় তাহলে না করবে কেন? দেখা যাক কি হয়। আগে কি তাহলে বড় ভাইয়াকে বলবো? বড় ভাইয়া বাবা ওনারা কোনো সমস্যা করবে না আমার মনে হচ্ছে। একটা কাজ করি বরং, তুমি এদিকটা সামলাও, আমি এদিকটা সামলাই। বড় ভাইয়াকে তুমি বলো আর আমি নেতা সাহেবকে একটু হালকা ইঙ্গিত দেই। তোমার বিষয়টা খোলাসা করব না, জাস্ট হিন্টস দিয়ে দেখব তার এ বিষয়ে প্রতিক্রিয়া কেমন। তারপরে না হয় পরিস্থিতি বুঝে সময় নিয়ে বলা যাবে। হুম, এটা দারুণ বলেছো। তুমি জাস্ট একটু টেস্ট করে দেখো কেমন ভাবে না এসে, পুরোটা খোলাসা করার দরকার নেই। আচ্ছা ঠিক আছে, তুমি ভয় পেও না, ভালো কিছু হবে। তাই যেন হয়। সুখনিবাস সন্ধ্যা 7:30। শপিং মল হতে বাসায় আসা মাত্র শেহরিন উপরে গিয়ে ফ্রেশ হয়ে অতপর আবার নিচে নামে। নেতা সাহেব কিচেনে যেতে মানা করেছে ঠিক, কিন্তু সন্ধ্যার নাস্তা তৈরিতে টুকটাক কিছু কাজ তো করাই যায়। পরীক্ষার বাহানায় একদম হাত গুটিয়ে বসে থাকাটা খারাপ দেখায়। হাজার হোক বাড়ির বউ সে, সংসারের কাজে একটু হাত স্পর্শ না করলে কেমন হয়। কিচেনে চা তৈরি করছে মিসেস নাজনীন, সঙ্গে তিথি করছে ভেজিটেবল চাউমিন। শেহরিন ধীর পায়ে প্রবেশ করে সেখানে। কেন জানি শাশুড়ি মা আর ভাবিকে দেখলেই তার মনের ভেতরে ভয় এসে জেঁকে ধরে। সহজ হতে পারে না কোনোভাবেই তাদের সামনে। সব সময় মনে হয় এক্ষুনি হয়তো বোকা দিবে, বলবে এখানে এসেছো কেন, তুমি তো কিছুই পারো না। তুমি? হঠাৎ শাশুড়ি মায়ের কণ্ঠে অবচেতন মনের ভাবনা হতে বেরিয়ে আসে নববধূ। ঈষৎ কেঁপে উঠে তার পানে তাকায়, একই সাথে তিথিও পিছু ফিরে চায়। আম্মা আমি একটু কিছু করি, কি করবে তুমি? একটু হেল্প করি আপনাকে। হেল্প লাগলে তো করবে, আর আপাতত কোনো হেল্পের প্রয়োজন নেই, সব কিছু রেডি প্রায়। তিথি মনোব্রত পালন করে নিজ কাজে মনোযোগ দেয়, মনে মনে বিদ্রূপ সুরে বলে, কাজ শেষ, এখন এসেছো হেল্প করতে, যত সব অজুহাত। আমি নিয়ে যাবো এগুলো টেবিলে। না, গরম সব কিছু, পারবে না তুমি, লতা নিয়ে যাচ্ছে। শেহরিন চারপাশে খুঁজেও আর তেমন কোনো কাজ পায় না। সব শেষে তিথির দিকে তাকিয়ে বলে, ভাবি কিছু করে দিতে হবে আপনাকে। তিথি মুখ ফুটে একটা ভারী কাজের কথা বলতে যাওয়া মুহূর্তেই মিসেস নাজনীন সুস্পষ্ট কণ্ঠে বলেন, তোমাকে এখন কাজ করতে হবে না, তোমার পরীক্ষা কবে থেকে শুরু? জি, পরশুদিন হতে। ড্রয়িং রুমে গিয়ে বসো, নাস্তা করে নিজ রুমে চলে যাও, পরীক্ষা চলাকালীন কোনো কাজের মধ্যে আসতে হবে না তোমাকে। শাশুড়ি মায়ের কথায় একসঙ্গে দুই বউ দু কারণে অবাক হয়ে যায়। বাড়ির বড় বউ বিস্মিত নয়নে শাশুড়ি মায়ের শেহরিনের প্রতি আজকের এত দরদি কথা শুনে চোখের পলক ফেলতে ভুলে যায়। অপরদিকে নববধূ একটুখানি স্নেহের আভাস পেয়ে আরো নাজুক হয়ে ওঠে। কি ভাবছো? না কিছু না। শেহরিন কিচেন হতে প্রস্থান হওয়ার জন্য পা বাড়ায়, মনের মধ্যে তার অজস্র প্রশ্ন। নেতা সাহেব কি তাহলে ওনাকে বলেছে কিচেনের নিষেধাজ্ঞার কথা, যার কারণে বারণ করলেন? কিন্তু যদি করেও থাকেন তাহলে তো বিরূপ প্রতিক্রিয়া হওয়ার কথা। মনক্ষুণ্ণ হওয়াটাও তো প্রায় স্বাভাবিক, হলো না কেন? শেহরিন, হঠাৎ পিছু ডাকে শেহরিন চোখ বড় বড় করে তাকায়। এই প্রথম মিসেস নাজনীন তাকে নাম ধরে ডাকলেন, এই প্রথম। এতদিন তো ঠিকভাবে কথাই বলতেন না, নাম ধরে ডাকা তো অনেক দূরের। শেহরিন প্রথমে বিষয়টা ধরতে পারেনি, তবে সংসারে কিছুদিন যেতেই সে বিষয়টা লক্ষ্য করেছে। তিথি ভাবিকে যেমনভাবে সমাদর করে সেটা সে নিজে পায় না, যার কারণে মনে মনে ধরেই নিয়েছিল হয়তো শাশুড়ি মা তাকে কোনো কারণে পছন্দ করেন না। অবিশ্বাস্য ভঙ্গিতে পিছু ফিরে চায় সে, জড়িয়ে আসা কণ্ঠস্বর উন্মুক্ত করে বলে, জি আম্মা। দুধ বা বয়েল ডিম খাও? শেহরিনের মাথার মধ্যে জট পাকিয়ে আসে, অবলা মুখরেখায় তাকিয়ে থাকে শুধু। সে কি দুধ বা বয়েল ডিম খায়? খেয়েছে কি কখনো, নাকি আজকে প্রথম শুনছে এই নামগুলো? খাও? জি খাই। আচ্ছা, সকালে লতা গিয়ে উপরে ব্রেকফাস্ট দিয়ে আসবে, তোমার নিচে নামার প্রয়োজন নেই। তোমাদের বয়সের অনেক ছেলেমেয়েরাই তো দুধ ডিম খেতে পছন্দ করে না, তাই জেনে নিলাম। আচ্ছা।
এই মুহূর্তে শেহরিনকে যদি কেউ জিজ্ঞাসা করতো সে যে দুধ ডিমের কথায় এক বাক্যে রাজি হলো, আদৌ সে কি জেনে বুঝে উত্তরটা দিয়েছে নাকি আবেগের বশে, তাহলে নিশ্চিত সে সত্য স্বীকারোক্তি দিত, জেনে বুঝে উত্তরটা দেয়নি। তবে এই প্রথম শাশুড়ি মায়ের যত্নের লোভ সামলাতে পারেনি। এটা যে তার কাছে আমাবস্যার চাঁদের ন্যায় এক মহা মূল্যবান এক প্রাপ্তি। হারায় কি করে সে? এইটুকু পাওয়াই যে তার সকল চাওয়ার পূর্ণ করে। সন্ধ্যার নাস্তার পুরোটা সময় আজ অন্যরকম কাটে শেহরিনের। এক মনোমুগ্ধকর আবেশে সে ভেসে বেড়ায় আকাশে বাতাসে। মুখ হতে তার হাসি যেন সরেই না। কোনো মতে চাটা শেষ করে সে কক্ষে সে নিজেকে বন্দি করে নেয়, কারণ সবার সামনে নিজের এই ভালো লাগাটা স্বতঃস্ফূর্তভাবে প্রকাশ করতে সক্ষম হচ্ছিল না। এখন নিজ কক্ষে আপন ভাবনায় ডুব দিবে সে নিজের মতো করে। রাত তখন 11টা। প্রতিদিনের মতো আজকেও টেবিলে বসে বইয়ের পাতায় ডুব দিয়ে আছে শেহরিন, তবে মনোযোগটা একটু অন্যদিকে তার। কলম হাতে নোটপ্যাডে আনমনে আঁকিবুকি করে যাচ্ছে সে। পিছন সোফায় বসে আছে সান্নিধ্য, দু পা ছড়িয়ে কোলের মাঝে ল্যাপটপ নিয়ে নিজস্ব কিছু কাজে সে বেশ ব্যস্ত। বাসায় ফিরে শাওয়ার সেরেই মগ্ন হয়েছে কাজে। পরনে তার পছন্দের ফুটবল ক্লাব রিয়াল মাদ্রিদের জার্সির সঙ্গে ধূসর ট্রাউজার। শেহরিন এক পলক পিছু ফিরে তাকায় তার নেতা সাহেবের দিকে। সৌম্য চেহারায় পুরুষ মানুষটার মুখ জুড়ে শীতলতার ছায়া বিরাজ করে আছে। কপালে নেই কোনো রাগ কিংবা ক্রোধের ভাঁজ। এক ধ্যানে সে তার আপন কাজে নিজেকে রেখেছে ব্যস্ত। ঠোঁটের কোণে স্নিগ্ধ হাসি ঝুলিয়ে শেহরিন কয়েকক্ষণ তার নেতা সাহেবকে দেখা শেষে ঘাড় ঘুরিয়ে নেয়। পরিশেষে পরিস্থিতি ঠান্ডা। সানজি আপুর কথা বলার মোক্ষম সময় হলেও একটা কাজ আগে সম্প্রদায়ন করবে বলে সে মনস্থির করে নেয়। স্তরে স্তরে সাজানো বইয়ের ভাঁজ হতে তার পিঙ্ক কালারের ডায়েরিটা বের করে নেয়। 7 হতে 8 বছর হতে চলল ডায়েরিটার বয়স। বাবা জন্মদিনে গিফট করেছিল তাকে, সেই থেকে এই ডায়েরিটা তার অমর সঙ্গী। সংগোপনে হাজারো কথা, হাজারো স্মৃতি লিপিবদ্ধ করে রেখেছে সে এখানটায়। ধীর হাতে পৃষ্ঠা উল্টায় শেহরিন। আজকের তারিখ অনুযায়ী কাঙ্ক্ষিত পৃষ্ঠা বের করে নেয়। টেবিল ল্যাম্পের ঝকঝকে আলো দ্বিগুণ হারে তার মুখরেখাকে উজ্জাবিত করে তোলে। হাতে কলমখানা নিয়ে শুরু করে তার লেখা। আম্মা, অধিক খুশিতে সূচনা ভুলে যাচ্ছি। সন্ধ্যা থেকে আপনাকে নিয়ে মনের মধ্যে অজস্র কথা সাজিয়ে যাচ্ছি ঠিকই, কিন্তু খেই হারিয়ে ফেলছি অকারণেই। আমি কৃতজ্ঞতা শব্দটুকুর মাঝে কেন জানি সীমাবদ্ধ হতে পারছি না। শেষ অস্ত্র হিসেবে তাই কলম আর ডায়েরিকে তুলে নেওয়া ছাড়া অন্য কোনো উপায়ও খুঁজে পেলাম না। আপনার সামনে দাঁড়িয়ে মুখে ভালোবাসা জাহির করার মতো সাহস আমার নেই। তবে আজকে আপনি আমাকে যে যত্ন দিয়েছেন, আমাকে নাম ধরে ডেকেছেন, সেই খুশিটা আমি নিজের মাঝে আবদ্ধ করে রাখতে পারছি না কোনোভাবেই। আমার চোখ দিয়ে অনবরত পানি ঝরে পড়ছে খুশিতে। ব্যস্ত হয়ে হাত দিয়ে শুধু মুছে যাচ্ছি নিবৃত্তে। আজকের দিনটা আমার জন্য এতটা ভালো ছিল যে মনে হচ্ছে সবকিছু হয়তো কল্পনা। আমার মতো নগণ্য অদক্ষ ছেলের বউকে আপনি যে এতটুকু ভালোবাসা দিয়েছেন, আমি বিড়ম্বনায় পড়ে যাচ্ছি। কি করা উচিত আমার নিজেকে ভীষণ লোভী মনে হয় আজকাল। আপনাকে দেখে মায়ের ভালোবাসা পাওয়ার লোভটা আমাকে আরও যেন ছন্নছড়া করে তুলছে। আমার ইচ্ছে আছে ভাবির মতো সব কাজ শিখে আপনার থেকে ভালোবাসা, স্নেহ, আদর কুড়িয়ে নিব। মায়ের মমতায় অন্য সবার মতো আমিও ভাগ বসাবো। আমি শুধু একটুখানি আপনার মাঝে আমার মামনির প্রতিচ্ছবি আঁকতে চাই। স্বতঃস্ফূর্তভাবে আম্মা ডাকতে চাই, চ্যালেঞ্জ নিতে চাই। শাশুড়ি মাও মা হয় নিজের মায়ের মতো। আজকে যখন আপনি খাওয়ার বিষয়টা আমাকে বললেন, আমি এক মুহূর্তের জন্য আমার ছোটবেলায় ফিরে গিয়েছিলাম, যেখানে মামনি আমাকে দুধ খাওয়ার জন্য কত কি বলে মানাতো, কত গল্প শুনিয়ে শুনিয়ে আহ্লাদি করে তুলতো। কতগুলো বছর পর আবার এমনটা শুনলাম। আমার মন প্রাণ ভরে গিয়েছে আপনার এক ডাকি। আমি জানি না মায়েদের আদর, মায়েদের কণ্ঠ এত কেন সুমধুর হয়। আল্লাহ কেন এত মধুরতা ঢেলেছেন মায়েদের মাঝে, যেখানে বাবা কিংবা স্বামীর এত অগাধ ভালোবাসা পেয়েও আমি লোভ সামলাতে পারছি না। আমি জানি না শুধুমাত্র আমি এমন নাকি আমার মতো অনেকেই আছে। স্রষ্টা শব্দটি একটি বিশেষ
অনুগ্রহ দান করেছে। মা একটি ছোট্ট নাম, কিন্তু একটি ভারী ওজন বহন করে। মায়ের শরীরের সুগন্ধই সন্তানকে আবেগ প্রবণ করে তুলতে যথেষ্ট। আল্লাহ আপনাকে দীর্ঘ হায়াত দান করুক। ভালো থাকুন সব সময়। শেহরিন। লেখা শেষে এক নজর সেদিক পানে তাকিয়ে পৃষ্ঠা উল্টে ফেলে শেহরিন। লম্বা করে শ্বাস টেনে নিজেকে সুস্থির করে নেয়। চোখের কোণে আনন্দ অশ্রুগুলো খুব সাবধানে মুছে সে ডায়েরিখানা বন্ধ করে ফেলে। অতঃপর যথাস্থানে রেখে নিজেকে প্রস্তুত করে নেয় পরবর্তী কাজে। নেতা সাহেবকে সানজি আপুর প্রসঙ্গটা নিয়ে হালকা টাচ দিবে এখন। মুখে প্রফুল্ল হাসি বজায় রেখে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। ঘড়ির কাঁটা 12টার কাছাকাছি। সোফায় বসে কর্মরত নেতা সাহেবকে পেছন হতে দু হাতে গলা জড়িয়ে ধরে শেহরিন। কাঁধে থুতনি ঠেকিয়ে মিহি কণ্ঠে জিজ্ঞেস করে, কি করছেন? একটা ডকুমেন্ট তৈরি করছি। তোমার পড়া শেষ হয়েছে? হয়েছে, আবার হয়নি। ঘুমাবা? না, ঘুমাবো না। কিছু একটা বলতে গিয়ে শেহরিন থেমে যায়। থুতনি সহ গাল ভিজে উঠছে তার সান্নিধ্যের ভেজা চুলে। সূক্ষ্ম নজর সেদিকে দেখে নেতা সাহেবের চুলগুলো শুকায়নি। পানির কণাগুলো এখনো হালকা জলজল করছে। গলা হতে দু হাত ছাড়িয়ে সে চুলগুলো নেড়ে দেয় আলতো করে। অতঃপর সোজা এসিটা বন্ধ করে ফ্যান চালু করে। অব্যক্ত কথায় উন্মোচন করতে শেহরিন নেতা সাহেবের পাশে এসে গুটিসুটি হয়ে বসে। হেলান দিয়ে সুঠাম বুকের পিষ্টে মাথা রাখে সে। সান্নিধ্য ডান হাতখানা কিবোর্ডের মাঝে রেখে বাম হাত দিয়ে তার জারুল ফুলের নিজের সাথে জড়িয়ে নেয়। ল্যাপটপের দিকে দৃষ্টি রেখে মাথায় গাঢ় চুমু এঁকে দেয়। কতক্ষণ লাগবে কাজ শেষ হতে? একটু সময় লাগবে। ওফো, রাখুন আপনার কাজ। আমার ভীষণ দরকারি কথা আছে আপনার সঙ্গে। আচ্ছা, আমি শুনছি, বলো তুমি। না, এভাবে হবে না, কাজ বন্ধ রাখতে হবে। আচ্ছা, 5 মিনিট। তাড়াতাড়ি করুন। ঘড়ি ধরে 1.5 মিনিট পার হতেই শেহরিন ধৈর্যহারা হয়ে ওঠে। নানান রকম ডকুমেন্টারি ফাইলপত্র হাবিজাবি দেখে সে কপাল কুঁচকে নেয়। সান্নিধ্যের বুকের মাঝে মুখ ডুবিয়ে বলে, আজকে আমরা শপিং মলে গিয়েছিলাম। তাসিনকেও সঙ্গে নিয়ে গিয়েছিলাম, জানেন। বাচ্চাটা তো অনেক খুশি, কিন্তু ওকে আজকে কিছুই কিনে দিতে পারিনি। খালি হাতে বাসায় এসছে। ভেবেছি এক্সাম শেষে কিছু একটা গিফট করব। হুম কি গিফট করা যায় বলুন তো? হুম শেহরির মুখ তুলে কপালে ভাঁজ করে তাকায়, বিরক্তিকর সুর তুলে বলে, করছেন কেন? আমার কথা শুনছেন না? সান্নিধ্য শিথিল চোখে তাকায় তার রাগিনী কামিনীর দিকে। নরম গলায় বলে, ম্যাডাম, 5 মিনিট পরে আপনার সব কথা শুনছি। কথা বললে আমি কাজ করতে পারি না, প্লিজ। আপনার 5 মিনিট 10 মিনিট আগেই পার হয়ে গিয়েছে। 5 মিনিট করে করে আপনি সারা রাত পার করবেন, সেটা আমি ভালো করেই জানি। আর আমি চুপ করে থাকলে ঘুমিয়ে যাই, মুখ আমার চলবেই। শেহরিনের চলমান কথায় সান্নিধ্য বহু কষ্টে 2 মিনিট কাজ করে হালকা ছেড়ে দেয়। সামনে ছোট্ট কাচের টেবিল হতে ফোনটা নিয়ে সে কল করে আরহামকে। আমি তোমাকে কিছু ডকুমেন্ট মেইল করেছি, ওগুলো আপাতত চেক করে সাবমিট করো, বাকিটা পরে দেখছি। ওকে স্যার। সান্নিধ্য ফোন রেখে ল্যাপটপটা বন্ধ করে সরিয়ে রাখে। অতঃপর তার বক্ষ স্থলে আশ্রয় নেওয়া রমণীর দিকে তাকিয়ে ভ্রু উঁচিয়ে জিজ্ঞেস করে, দেখি, এখন বলুন আপনার দরকারি কথা। একটু পরে বলি, ভয় লাগছে। দরকারি কথা যদি দরকারি না হয় তাহলে পানিশমেন্ট পেতে হবে। এটা আবার কি নিয়ম? সান্নিধ্য পিঠের পেছন হতে কুশন সরিয়ে মাথার কাছে নিয়ে শুয়ে পড়ে। বুকের উপর তার নির্মিত লোচনের তাকিয়ে থাকা রমণীকে স্থান করে দেয় সযত্নে। শেহরিন নেতা সাহেবের বুকের উপর শুয়ে গলার ভাঁজে মুখ লুকায়। ধীর কণ্ঠে বলে, ভাইয়া ভাবির বিয়েটা কি অ্যারেঞ্জ ম্যারেজ? হ্যাঁ। আচ্ছা, আপনার তো লাভ ম্যারেজ। মোটেও আমার লাভ ম্যারেজ না, বিয়ের আগের দিন পর্যন্ত গিয়েছে আমার তোমাকে রাজি করাতে। আচ্ছা, হাফ অ্যারেঞ্জ হাফ লাভ ম্যারেজ। সান্নিধ্য ভ্রুদয় বাঁকা করে গম্ভীর কণ্ঠে বলে, এগুলো তোমার দরকারি কথা? রেগে যাচ্ছেন কেন? রেগে গেলে কিন্তু বলবো না। রাখছি না, বলো তুমি। হয়নি, ভালো করে বলুন। আপনার উপর রেগে যাওয়া আমার জন্য কঠিনভাবে মানা ম্যাডাম, প্লিজ আপনি বলুন। আচ্ছা হয়েছে, এবার বলছি।
শেহরিন কিছুটা সময় নিয়ে লুকানো মুখ তুলে তাকায় নেতা সাহেবের দিকে, ধীর স্থির দৃষ্টিতে তাকিয়ে বলে, সানজিয়াপুরও কি অ্যারেঞ্জ ম্যারেজ হবে? ভাগ্য থাকলে হবে। কেন? এমনি জিজ্ঞেস করছি। ভাইয়ার অ্যারেঞ্জ ম্যারেজ, আপনার হাফ অ্যারেঞ্জ ম্যারেজ, লাভ ম্যারেজ, সেই হিসেবে কিন্তু সানজিয়াপুর লাভ ম্যারেজ হওয়া উচিত, তাই না? সান্নিধ্য স্থির দৃষ্টিতে তাকায় শেহরিনের দিকে। দুজোড়া চোখের মিলন ঘটতেই শুকনো ঢোক গিলে নিজের অভিব্যক্তি শিথিলতার রাখার চেষ্টা চালিয়ে যায় রমণী। যে কারণেই হোক নেতা সাহেবকে কোনোভাবেই বুঝতে দেওয়া যাবে না। ছেলেটা কে? হুম সানজির যাকে পছন্দ হয়েছে, ছেলেটা কে? হুম শেহরিনের মাথায় বাস ভেঙে পড়ে এক মুহূর্তেই। বিস্ফোরিত নেত্রে সে তার নেতা সাহেবের দিকে তাকিয়ে থাকে। নির্মিষ চাহনিতে বুঝে উঠতে পারে না উনি বুঝে গেলেন কিভাবে। সে কি খুব খোলামেলাভাবে হিন্টস দিয়ে ফেলেছে? আপনি বুঝলেন কিভাবে? শপিং মলে আপনার লোক ছিল? আমি বা আমার লোক আজকে চট্টগ্রামেই ছিলাম না। ইভেন এটাও জানতামই না তোমরা শপিংয়ে গিয়েছিলে আজকে। তাহলে বেসিক সেন্স। শেহরিন তপ্ত নিঃশ্বাস ছাড়ে। দ্রুত মস্তিষ্কের মানুষের বেড়াজালের কায়দা করে এসেও সে ফেসে গেছে। ওনার বেসিক সেন্স স্ট্রং এটা সে জানে, কিন্তু এত যে অ্যাডভান্স সেটা তো জানতো না। আমার ঘুম পেয়েছে, আমি ঘুমাই। সরি, আপনি আপনার কাজ করুন। সরি বলে লাভ হবে না। আমার কাজের যে ক্ষতি করছো সেটার এখন ক্ষতিপূরণ দিতে হবে। ক্ষতিপূরণ? হ্যাঁ। টাকা দিতে হবে? হুম, অন্য কিছু। সান্নিধ্যের ইঙ্গিত বুঝতে পেরেই শেহরিন চোখ নামিয়ে নেয় সঙ্গে সঙ্গে। ফের গলার মাঝে মুখ লুকিয়ে লজ্জায় আড়ষ্ট হয়ে বলে, মার্জনা করুন। এক্ষেত্রে মার্জনা করতে হয় না ম্যাডাম। নির্ভীকে কেটে যায় মাঝখানে দুটো দিন। ঘড়ির কাঁটার মৃদু ছন্দে পার হচ্ছে এখন রাতের মধ্যভাগ। নিরিবিলি নিস্তব্ধ তার চারিপাশ। একমাত্র নাইট গার্ড গন ছাড়া সুখ নিবাসের সকল সদস্যরাই প্রায় গাঢ় নিদ্রায় আচ্ছন্ন। তবে সবকিছু ছাপিয়ে নিচতলার ড্রয়িং রুমে একটু ঢু মারলেই দেখা যাবে এক বিচিত্র চিত্র, যেখানে তিনজন মানুষ নিদ্রা ছাড়িয়ে নিজেদেরকে করছে ব্যতিক্রম ধর্মী হিসেবে প্রকাশ। আলে ঢালে উড়ে বেরিয়ে প্রেম লুকোচুরি খেলা আসামিকে অবশেষে করা হয়েছে পাকড়াও। আরামের ঘুমকে হারাম করে দিয়ে সামনাসামনি তাকে বসিয়ে রেখেছে বাড়ির বিশেষ বিচারপতি। দুজোড়া তীক্ষ্ণের চোখের ভারত্ব সামলাতে হিমশিম খাচ্ছে অবলা সেই প্রেমিকা রানী। নড়াচড়ার নেই কোনো উপায়। তুই প্রেম করিস? সাদা ফ্লোরে পায়ের বৃদ্ধাঙ্গুলি দিয়ে আঁকিবুকি করে যায় সানজি। এই মুহূর্তে গম্ভীর কণ্ঠ ভেসে আসা প্রশ্নের জবাব তার পেটে থাকলেও মুখে নেই, কারণ প্রশ্নটা এসেছে বড়জনের দিক থেকে। মুখের উপরে কিভাবে উত্তর দিবে সে যে প্রেম করে? একটা ভদ্রতার ব্যাপার আছে না, হাজার হোক বড় ভাই পিতা সমতুল্য। মুখে উত্তর দিতে সমস্যা হলে মাথা নাড়িয়ে হ্যাঁ না জানাতে পারেন। শাহজাহান সাহেবের কন্যা। ছোটজনের হতে মাত্র পাওয়া সরু বুদ্ধিটা দারুণ লাগে সানজির। এত আতঙ্কের মাঝে থেকেও ঠোঁটের কোণে ফুটে ওঠে তার সূক্ষ্ম হাসি। এসে বোকা বনে এতক্ষণ মাথা নাড়িয়ে হ্যাঁ না জানানোর উপায় কেন আসেনি? নেতা সাহেবের মাথায় ব্রেন সমাজ যে বড়ই উন্নত এটা মানতেই হবে। অপকটে অবলীনায় মাথা নাড়িয়ে হ্যাঁ জানায় সে। দ্বিধাদ্বন্দ্ব কিংবা ভয়ের লেশ খুব একটা তার মধ্যে প্রস্ফুটিত হয় না। কেন হয় না সে নিজেও জানে না। এখন মনের মধ্যে ভয় না আসলে কি করবে সে? জোর করে তো আর আনা সম্ভব নয়। ভয় লাগছে না তোর? চেষ্টা করছি ভয় আনার, কিন্তু বেয়াদব ভয়টা আসছে না। প্রেম করার সাহস পেলি কোথায় তুই? সান্নিধ্য ভাইয়াকে দেখে। সান্নিধ্য ফোন হাতে টাইপিং করতে গিয়ে নিজের নাম শুনে হাত থামিয়ে ফেলে। ফোনটা বন্ধ করে পকেটে ঢুকিয়ে সে হেলান দিয়ে সোফায় বসে। কয়েকক্ষণ অটল চাহনিতে তাকিয়ে থাকে সানজির দিকে। নিখুঁত পর্যবেক্ষণ করা শেষে ভারী কণ্ঠ ঠেকিয়ে বলে, আমাকে দেখে শিখেছিস? হুম। আমার দিকে তাকিয়ে বল। না। সারফরাজ হতাশার নিঃশ্বাস ছেড়ে বলে, আমাদের বংশে লাভ ম্যারেজ তুই নিয়ে এসেছিস সান্নিধ্য। তোকে দেখে বাদবাকি সবাই এখন সেদিকেই ঝুঁকছে। পরিস্থিতি দেখছি খারাপের দিকে। সে আমাকে দেখে প্রেম করার সাহস পেয়েছে, অথচ প্রেম শুরু করেছে 1 বছর আগে। মানে?
সান্নিধ্য ভ্রু উঁচিয়ে সানজির দিকে ইশারা করে বলে। জিজ্ঞেস কর। সারফরাজ সানজির দিকে প্রশ্ন নজর দেয়, কপাল ভাঁজ করে ভারী কণ্ঠে বলে। সান্নিধ্য যা বলছে সত্যি? 1 বছর ধরে প্রেম করছিস তুই? কিভাবে যেন 1 বছর হয়ে গিয়েছে, আমি নিজেও জানতাম না। জানলি কিভাবে তাহলে? ক্যালেন্ডার দেখে। সান্নিধ্য 2 হাত বুকের সাথে ভাঁজ করে শান্ত গলায় বলে। কোন লেভেলের মাস্টার মাইন্ড এটা দেখেছিস? 1 বছর ধরে প্রেম করে আসছে, অথচ না তুই না আমি ধরতে পেরেছি। সিক্রেট এজেন্টের সহসভাপতি। তুই বুঝলি কেমন করে ও 1 বছর ধরে প্রেম করে আসছে? ওনার ভাবিজানের থেকে। শেহরিনের থেকে? বাচ্চা মেয়েটাও পাকা হয়ে যাচ্ছে সঙ্গ দোষে। ওনার হয়ে আমার কাছে প্রক্সি দিতে এসে ধরা খেয়েছে। বাহ 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 বাহ। সানজি কাচুমাচু ভঙ্গিতে হাত মুঠো করে পুরে পায়ের আঙ্গুলে ফ্লোরের আঁকিবুকি থামিয়ে গলায় জোর আনার চেষ্টা করে বলে। প্রেম তো করেছি, কারো মতো তো আর বিয়ের জন্য পাগল হয়নি, তাও কথা শুনতে হচ্ছে। আমি যা করেছি সব প্রকাশ্যেই করেছি, গোপনে কিছু করিনি। তুই যেটা করেছিস এটা কি ঠিক করেছিস? তোকে কি নতুন করে শেখাতে হবে সব কিছু? সানজি চোখ তুলে তাকায় আলতোভাবে। সান্নিধ্যের কণ্ঠস্বরে হুট করে রাগের তেজ ফুটে উঠতেই হালকা দমে যায় সে। ভয় তো এ কজনকে নিয়েই তার। চোখ দুটো যদি ক্রোধে লাল হয়ে যায় তাহলে সর্বনাশ। ভাইয়া, প্রশ্রয়ের একটা লিমিট থাকে সঞ্জি। তুই এখন অ্যাডাল্ট, ভালো মন্দ তোকে বুঝে চলতে হবে। প্রেম কর ঠিক আছে, তোর পার্সোনাল লাইফে অবশ্যই তোর পছন্দ মতো পার্টনার চুজ করা হবে, আমরা কিছুই বলবো না। বাট তুই জানিস এখানে সীমাবদ্ধতা কোথায়। আমাকে না বললি, ভাইয়াকে বললি না কেন? আমি বুঝতে পারিনি। কেন বুঝতে পারিস না তুই? সান্নিধ্যে ধারালো কণ্ঠের বলা কথায় শান্ত পরিবেশ হুট করেই গরম হয়ে যায়। কপালের রাগের শিরা দৃশ্যমান হয়ে ওঠে স্পষ্টভাবে। নিজেকে ক্রোধকে সংবরণ করার চেষ্টা করতে করতে বলে। আমার শত্রুগুলোর চোখে আমি এমনভাবে পর্দা লাগিয়ে রেখে চলি যেন তারা আমার ফ্যামিলির দিকে তাকাতে না পারে। ইভেন তুই যে আমার বোন, অনেকেই কিন্তু জানে না। অন্যদিকে বাবার শত্রুগুলো ঠিকই জানে তুই কে আমি কে। তোকে রাজনীতির অ্যালগোরিদম বোঝাতে হবে কি আবার নতুন করে? ভাইয়াকে জানাতে চেয়েছিলাম। চাইতেই থাক। সারফার চোখের ইশারায় সান্নিধ্যকে ঠান্ডা হওয়ার নির্দেশ দেয়। অতঃপর সানজির দিকে তাকিয়ে বলে। মানুষ মুখোশধারী সানজি, আমাদের শত্রু বেশি। আমি বা সান্নিধ্য দুজন সবসময় চেষ্টা করি আমরা যার মধ্যে দিয়ে যাই সেটা যেন কোনোভাবেই আমাদের ফ্যামিলির দিকে না আসে। সান্নিধ্যের শত্রু কিন্তু এমনি এমনি বেশি না। এখন আমাদের ক্ষতি করতে মানুষ নানান ওয়ে নিতে পারে। হতে পারে কেউ সুযোগ নিতে চাইছে। সুযোগ না ভাইয়া, মুহিতদের ফ্যামিলিতে কেউ রাজনীতি করে না, ওদের ফ্যামিলি বিজনেস। সান্নিধ্য, তুই তো মনে হয় খোঁজ নিয়ে ফেলেছিস অলরেডি। ফ্যামিলি বিজনেসই দেখেছি। ছেলে কেমন? সান্নিধ্য চোখ তুলে সানজির দিকে তাকায়। নিজেকে শান্ত রাখার প্রয়াসে ধীর কণ্ঠে বলে। খারাপ বললে তো একজন আবার কান্না শুরু করে দিবে। আছে ভালোই। ব্যাকগ্রাউন্ড চেক করেছিস? ব্যাকগ্রাউন্ড ঠিকঠাকই আছে, বাট ইনসাইডে কি আছে সেটা তো আর জানতে পারা সম্ভব না। সান্নিধ্যের হালকা ধমকানিতেই মুখ ভার করে রেখেছে সানজি। চোখের পানি এসে দাঁড়িয়েছে চোখের কোণে। আর একটু বোকা দিলেই হয়তো তা আর আটকানো যেত না। সানজি, কথা বলছিস না কেন? আমি কথা বলবো না কারোর সাথে। সান্নিধ্য বকা দিয়েছে, আমি দেইনি। এখন আমার সাথে কথা বল। তুমিও দাও তাহলে। তুমি বাদ থাকবে কেন? সবাই তো শুধু আমাকেই বকে। কথাটা বলতে বলতে গলার স্বর ভারী হয়ে ওঠে সানজির। ঠোঁট কাঁপতে থাকে অনবরত। কান্নার বেগ অতি সন্নিকটে এসে হাজির হয়েছে। এখন শুধু ভূমিতে আশ্রে পড়া বাকি। সান্নিধ্য কোনোই বাঁকা করে ঠোঁটের কোণে হাত ঠেকিয়ে শীতল কণ্ঠে বলে। এদিকে আয়। না। আসতে বলেছি। না। আমি উঠবো? সানজির চোখ হতে নির্মেষ অশ্রু ঝরে যায়। কেঁপে উঠে তার শরীর। নাক টেনে ওনার কান্নে সে চোখ মুছে উঠে দাঁড়ায় সে। মেঝেতে দৃষ্টি নিবদ্ধ রেখে সান্নিধ্যের পাশে গিয়ে মাথা নিচু করে বসে চুপচাপ। সান্নিধ্য বোনকে স্নেহের এক হাতে জড়িয়ে নেয়। মাথায় হালকাভাবে চুমু দিয়ে বলে। সরি। বকা দিয়েছিস তুই? সরি বলেছি তো। ধমক দিলি কেন? বোকামি করিস কেন? কোথায় বোকামি?
এগুলো বোকামি নয়। 1 বছর ধরে প্রেম করে আসছিস। যার সাথে প্রেম করছিস সে যদি কোনোভাবে কোনো আক্রোশের কারণে তোর ক্ষতি করত, এমন নয় তোর এসব সম্পর্কে কোনো আইডিয়া নেই। ছোটবেলা হতে দেখে আসছিস কত মুখোশধারী লোক আমাদের ক্ষতি করার চেষ্টা করেছে। সানজি হাতের উল্টো পিঠে চোখ মুছে ভেজা কণ্ঠে বলে, আমি সত্যি জানাতে চেয়েছিলাম ভাইয়া, কিন্তু সুযোগ হয়ে ওঠেনি। আর মুহিদের সাথে আমার সম্পর্কটা ফোনের মধ্যে সীমাবদ্ধ ছিল। ফার্স্ট মিটই হয়েছে গত কয়েকদিন আগে। তার আগে কখনো দেখা হয়নি? সামনাসামনি সেভাবে দেখা হয়নি। ভালোবাসিস? হুম। পড়াশোনা শেষ করে বিয়ে করবি নাকি এখনই করবি? পড়াশোনা শেষ হতে অনেক সময়। সরাসরি বল, বিয়ে করবি? সানজি চুপ হয়ে যায়। এ ব্যাপারে হ্যাঁ বলতে তার কণ্ঠে বৈরোধ ভাব ফুটে ওঠে। পড়াশোনা তো বরাবরই ছিল তার বাহানা, আর করতে মন চায় না। সানজির মৌনতা সান্নিধ্যকে স্বাগত জানায়। সান্নিধ্য বুঝে নেয় বোনের সম্পূর্ণ মতামত বিয়েতে। সারফরাজের সঙ্গে দৃষ্টি বিনিময় করে স্থির গলায় বলে, আমরা ছেলেটাকে 2 দিন ধরে চিনি। তাকে আমরা সামনে যেরকম দেখছি এটা দেখেই ফিক্সড করছি, বা সে আমাদের যেমন দেখাচ্ছে সেটাই দেখে যাচ্ছি। এক্ষেত্রে আমাদের ইন্টারনাল বিষয়গুলো অজানা থাকলেও আই হোপ তুই এই 1 বছরে কিছুটা হলেও তাকে জেনেছিস। আমাদের চেয়ে ভালো জানিস তুই তাকে। তাই আমরা তাকে কোনো রকম জাজ করছি না। করলে তুই হয়তো কষ্ট পাবি। এখন মেইন বিষয় হচ্ছে তুই কি তার সাথে লাইফ পার করার সাহস রাখিস? কোনো একটা নেগেটিভিটি নিয়ে একটু ভয় বা চিন্তা আছে? আমি এ পর্যন্ত তার মধ্যে কোনো নেগেটিভই পাইনি ভাইয়া। কোনো নেগেটিভিটি নেই? না। এগুলো আরও বেশি সন্দেহজনক। এই জেনারেশনে একদম স্বচ্ছ মানুষ হওয়া সহজ নয়, একটু ত্রুটি থাকেই। সান্নিধ্য বাদ দে, অনেকেই ভালো আছে। আর ত্রুটি থাকলেও হয়তো সানজির চোখে সেটা মানিয়ে নেওয়া যায়, এমনটাও হতে পারে। ওর যেহেতু অসুবিধা নেই। প্রেমে পড়া মানে অন্ধ হয়ে যাওয়া নয়। নিজের পার্সোনালিটিকে লো করে অন্যকে ইমপ্রেস করিস না। শেহরিন রাজনীতি পছন্দ করে না, কিন্তু আমি ওকে ভালোবাসি। ওকে ইমপ্রেস করার জন্য কিন্তু আমি রাজনীতি ছাড়িনি, নিজের পেশাকে অবমূল্যায়ন করিনি। দুটোকেই ব্যালেন্স করেছি, ও সেটা মেনে নিয়েছে। সানজি মাথা নাড়িয়ে সায় জানায়, নির্মিত স্বরে বলে, বুঝতে পেরেছি ভাইয়া। মোহিত অনেক দিন হলো বিয়ের কথা বলে চলেছে, কিন্তু আমি রাজি হচ্ছিলাম না। এজন্য সেও এগোয়নি। অনেকবার বাবার সাথে কথা বলতেও চেয়েছে। এই 1 বছর আমি খেয়াল করেছি, আমার মতামতকে যথেষ্ট সম্মান করে, সে গুরুত্ব দেয়। ওকে, তোর যদি কোনো সমস্যা না থাকে তাহলে আমাদেরও সমস্যা নেই। সিদ্ধান্ত তোর উপরে। তুই নিজের জন্য যেটা ভালো মনে করবি আমরা সেটাকেই প্রাধান্য দিব, ঠিক। কিন্তু আশা করব তুই চোখ কান খোলা রেখেই একজন সঠিক মানুষকে চুজ করবি। হুম। সাহস আছে? আছে। কোনো কনফিউশন? না। আচ্ছা সানজি আপু, এখন তাহলে এদিকে আসুন। সানজি বড় ভাইয়ের কাছে উঠে যায়। পাশে বসতেই সারফরাজ তার ভাগের ভালোবাসাটুকু বুঝিয়ে দেয় বোনকে। একইভাবে মাথায় চুমু দিয়ে স্নেহাতুর দৃষ্টিতে তাকিয়ে বলে, আমাদের অন্তর্প্রাণ তুই। আমরা চাই তুই ভালো থাক, সুখী হ জীবনে। তোর একটুখানি কষ্ট কিংবা চোখের পানি আমাদের সহ্য করার ক্ষমতা নেই, এজন্য ভয়টা বেশি কাজ করে। তোর জন্য পাত্র সিলেক্ট করতে যদি আতসী কাজ ব্যবহার করা যেত আমরা তাই করতাম, কিন্তু অলরেডি তুই তোর লাইফ পার্টনার চুজ করে ফেলেছিস। এক্ষেত্রে আমাদের কর্তব্য তার ভালো মন্দটুকু জেনে নেওয়া। সেটুকুই করে চলেছি। তোর ইচ্ছার বিরুদ্ধে কখনোই কিছু হবে না ইনশাআল্লাহ। সরি ভাইয়া, আমি তোমাকে বলতে চেয়েও পারিনি। আচ্ছা ঠিক আছে, তবে এগুলো মাথায় রেখে চলতে হবে। আমরা জানি তুই সাহসী, স্পষ্টবাদী অনেক। একটা রাজনৈতিক পরিবারে বেড়ে ওঠা মেয়ে কখনো ভয় পায় না। জীবনের রেখা যদি কখনো কখনো কোনো কারণে পাল্টে যায় দমে যাবি না। ছোট থেকে যে অদম্য সাহসে বড় হয়েছিস সেটাকে ফলো করে যাবি। তুই সামনে এগিয়ে যা, পেছনে আমি আছি, সান্নিধ্য আছে। খাদে পড়তে দিব না কখনোই তোকে ইনশাআল্লাহ। যদি কখনো মনে হয় জীবনে সবকিছু হারিয়ে ফেলেছিস, তাহলে একবার শুধু পিছনে ফিরে তাকাবি। ভাইয়ারা আছে কেমন?
সানজি বড় ভাইয়ের কথা শুনে তাকে জড়িয়ে ধরে ঠোঁট উল্টে কেঁদে ফেলে। সারফরাজ মৃদু হেসে বোনের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, দূর পাগলি, কান্না করছিস কেন? বিয়ের আগে প্র্যাকটিস করছে কান্নার। যখন বিদায় দেই তখনকার জন্য কান্না তুলে রাখ। শেহরিন যেরকম কান্না করেছিল সেরকম ভাবে কান্না করবি। মজা করছিস কেন তোরা? মজা হবে কেন, ভালো টিপস দিলাম। সানজি মুখ তুলে ওড়না দিয়ে চোখ মুছে অস্পষ্ট সুরে বলে,